নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আমি রুমা, আবারও নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। তো আমি চলে আসলাম সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আঙ্গারোয়া গ্রামের পাশেই ছায়ার হাওরে। তো এই ছায়ার হাওরটা আমি আপনাদেরকে দেখাবো, আর ভাবলাম আমি যখন দেখবো তো আপনাদেরকে শেয়ার করব না, এটা কি কখনো হতে পারে বলেন? তো আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব এটা। তো হাওরের যে মনোরম পরিবেশ, এটা আমি দেখাবো আপনাদেরকে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখেন, এটা আমাদের নিজ গ্রামের পাশেই এই হাওরটা। এটা হচ্ছে ছায়ার হাওর। দেখেন অনেক অনেক সুন্দর এই ছায়ার হাওর। বর্ষাকালে পানিতে একদম পরিপূর্ণ হয়ে যায় এই হাওর, আর বর্ষাকালে একদম ছোট্ট সাগরের মতো হয়ে যায়, বিস্তীর্ণ সম্পূর্ণ হাওর জুড়ে শুধু পানি আর পানি। তো এই বর্ষাকালে এই হাওরের মধ্যে অনেক মাছ পাওয়া যায়, মাছ ধরা যায়। আর শীতকালে হয়ে যায় সবুজে মোড়ানো বিস্তীর্ণ মাঠ। তো এই যে দেখেন, চারদিকে শুধু সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগছে কিন্তু এই ছায়ার হাওরটা দেখতে। দেখেন, এই ছায়ার হাওর স্বচ্ছ পানির জন্য খুবই বিখ্যাত। তো বর্ষাকালে এই ছায়ার হাওরে নৌকা দিয়ে ভ্রমণের মজাটাই কিন্তু আলাদা, অনেক ভালো লাগে। বর্ষাকালে এই হাওরে নৌকা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। তো এই হাওরে বর্ষাকালে মাছ ধরার যে বিষয়টা, এটার আলাদা একটা মজা। মাছ ধরার বর্ষাকালে যখন সন্ধ্যা বেলা সূর্য যখন ডুবে, সূর্যাস্ত যখন যায়, তখন অন্যরকম এক সৌন্দর্য দেখা যায় এই হাওরে। প্রকৃতির বুকে এমন এক অপুরন্ত সৌন্দর্য আমাদের সবার দেখা উচিত আমি মনে করছি। তো দেখেন, আমার খুবই খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগছে আমাদের এই ছায়ার হাওরটা, আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। দেখেন অনেক অনেক সুন্দর, প্রকৃতির বুকে এরকম এক অপূর্ব সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। কিন্তু কৃষকরা কিন্তু এই ধান ক্ষেত থেকেই উপার্জন করে, এই ধান ক্ষেত থেকে উপার্জন করেই কিন্তু কৃষকরা চলে। তো দেখেন, এখানে গুলা ভরে ধান, সোনার ফসল গুলা ভরে ধান কেটে নিয়ে যাবে। তো ধান দেখেন, অনেকটা ধান কিন্তু পেকে গেছে। এখানে এই ধানগুলা কাটবে, এই যে কাটা, এখনই কাটা চলছে। দেখেন এখানে অনেকটা ধান পেকে গেছে, কিছু কিছু ধান চারদিকের আছে আপনার কাটা হয়ে গেছে। আর এই যে দেখেন, এই ধানগুলোও এখন কাটা চলবে, এইগুলা পেকে গেছে আর কিছু ধান কাঁচা। তো পাকা ধানগুলা এখনই খেতে ফেলা যাবে। দেখেন, আর ওই দিকের জমিনগুলা দেখেন কাঁচা জমির ধানগুলা। তো এই কাঁচা ধানগুলো পেকে গেলে সব একসঙ্গেই কাটা যাবে। কিছু ধান পাকছে, আবার কিছু ধান কাঁচা। তো পাকা ধানগুলা কাটা যাবে। কিছু কিছু ধান, ওই দিকের ধানগুলা পেকেছে, তো ওই দিকের ধানগুলা কাটা হয়ে গিয়েছে। হাওর দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্র। তো এখান থেকে বছরে কয়েক লক্ষ টন মাছ আহরণ করা যায়, যা দেশের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি রপ্তানির ক্ষেত্রেও ভূমিকা রাখে। পাবদা, ট্যাংরা, বোয়াল, রুই, কাতলা, মাগুর, শোল সহ নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায় এখানে এই হাওরে, এই বিশেষ করে এই ছায়ার হাওরে। হাওরের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, বিশাল জলরাশি, বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী জীবনধারা
দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। তো অনেক পর্যটকরা তো আসে এই হাওর দেখার জন্য, বর্ষাকালে আসে, আবার এই সিজনটাতেও আসে, অনেক পর্যটক আসে। তো এইগুলা দেখতে খুবই ভালো লাগে। এই হাওরগুলা দেখেন, অনেক অনেক সুন্দর হাওর, সবুজে সবুজ, শুধু চারদিক শুধু সবুজ আর সবুজ। অনেক অনেক সুন্দর লাগছে এই হাওর দেখতে। দেখেন আমাদের এই ছায়ার হাওরে এখন বৈশাখ মাস, ধান কাটা শুরু হয়ে গিয়েছে। দেখেন এইদিকে পাকা ধান, দেখেন এই ধানগুলো কাটা হবে। আর মাঠে দেখেন গরু চড়াতে চলে আসছে গ্রামের মানুষ, মাঠে মাঠে গরু চড়ায়। আর এদিকে হচ্ছে কাঁচা ধান। তো এই কাঁচা ধানগুলা পাকলে পরে কৃষক কাটবে। আর ওই দিকে দেখেন দূরে ধান কাটছে, পাকা ধানগুলা দেখা যাচ্ছে কিনা দেখছি না। তো ওইদিকে পাকা ধানগুলা কাটছে, আর কাঁচা ধানগুলো এখানে পাকলে পরে কাটা যাবে। হাওরের বেশির অংশ ধানই এখন পেকে যাচ্ছে। এখন অনেকক্ষণ তো হলো এই হাওরেই আছি, তো এখন বাড়ি যাব। আমি আজকে চলে যাব বাবার বাড়ি থেকে ঢাকা। তো রেডি হতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি চলে যাব। সকালবেলা চলে আসলাম হাওরে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, এই জন্য সকাল সকাল চলে আসছি। তো এখন গিয়ে আমি রেডি হব, তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো চলেন। এরপর আমি বাড়িতে চলে গিয়েছিলাম হাওর থেকে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের বাড়িটা ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে আমাদের বাড়ির নিচটা। তো এখান থেকে আমি সিএনজিতে উঠেছি আমরা সবাই। এই জন্য সিএনজি থেকে আমি ভিডিওটা ভালো করে করতে পারছি না, যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি সবাই একসঙ্গে। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করছি সবারই ভালো লাগবে। দেখেন এই সিএনজি থেকে আমি হাওরের দৃশ্যটাও আরেকটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখেন কত ভালো লাগে আসলে, গ্রামের এই দৃশ্যগুলো দেখতেই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখতে থাকুন ভিডিওটা। আর এদিকে দেখেন আমাদের গ্রামের যে রাস্তাটা, এত বাজে রাস্তা, মানে কাঁচা মাটির রাস্তা। যদিও রাস্তাটা এখনও পিচ হয় নাই, কিন্তু দেখেন কাঁচা মাটির রাস্তা, তাও যদি প্লেন থাকতো তাও একটা কথা ছিল, কিন্তু এত ভাঙাচোরা রাস্তাটা। এই রাস্তা দিয়ে যে কিভাবে গাড়ি চলে আমি নিজেও বুঝতে পারছি না। আর খুবই রিস্কি কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি চলাটা। তাও এই রাস্তা দিয়ে সর্বক্ষণ গাড়ি চলতেই থাকে। মোটরসাইকেল তো কথাই নেই, সব সময় মোটরসাইকেল চলতেই থাকে, তাও আবার সিএনজিও চলে, এই রাস্তা দিয়েই চলে। মামা সে আমাদেরকে দেখে যাবে বলেছে, রবিবারে আসবে। রবিবারে না, হঠাৎ। উনি হচ্ছেন আমার একজন মাসি। আর এর মধ্যে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, তাই হবিগঞ্জে চলে আসলাম, এরপর ভিডিওটা করলাম। আর উনি হচ্ছেন দিদি, ওনার বাসায় আমি হবিগঞ্জে আসলাম এখন, আর এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর ওই যে ছোটো মেয়েটা হচ্ছে দিদির মেয়ে, ওর নাম হচ্ছে পারমিতা। আমি যখন হবিগঞ্জে থাকতাম তখন আমরা একই বাসায় থাকতাম। আমার পাশের বাসায় ছিলেন ওই দিদিরা, ভাড়া থাকতো, দিদিরাও ভাড়া থাকতো, আমিও ভাড়া থাকতাম। তো আমরা পাশাপাশি বাসায় ছিলাম। খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিল এই দিদির সঙ্গে আমার। মানে আসলে বলে না মানুষ যে রক্তের সম্পর্ক ছাড়া, আত্মার আত্মীয় ছাড়া কোনো ধরনের আত্মীয় হয় না, এটা কিন্তু আমি মনে করি না। কারণ রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু আত্মীয় হয়, কারণ আমি নিজেকে দিয়েই উপলব্ধি করছি। এই যে দিদি হচ্ছেন আমার কোনো সম্পর্কে, মানে রক্তের কোনো সম্পর্ক নাই তার সাথে, কোনো ধরনের পরিচিতও না, সে আগে থেকে কোনো পরিচিত না। কিন্তু আমি যখন হবিগঞ্জে ভাড়া থাকতাম তখন থেকেই ওনাদের সঙ্গে আমার পরিচয়। আর পরিচয়টা বাড়তে এত ঘনিষ্ঠতার মধ্যে চলে গিয়েছিল।
কি বলবো আপনাদের, আত্মার আত্মীয়র সঙ্গেও এরকমভাবে সম্পর্ক হয় না আমার যেরকম সম্পর্কটা দিদির সঙ্গে হয়েছিল। একদম বান্ধবীর মতো, আর বান্ধবীকে একদম মনের মতো বান্ধবীর মতো হয়েছিল সম্পর্কটা। এই জন্যই অনেক দিন ধরে বলছিল দিদি যে এদিকে বাবার বাড়িতে যখন যাবে, বাবার বাড়িতে আসার সময় বা যাওয়ার সময় কোনো এক সময় আমাদের বাসায় উঠে যেও। তো আমিও ভাবছিলাম উঠবো, কারণ হবিগঞ্জ থেকে তো চলে আসছি, অনেক দিন হয়েছে, উঠবো কিন্তু যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে আচ্ছা যাই, যেহেতু সুযোগ সময় আছে। এই জন্য দিদিদের বাসায় আমি চলে গিয়েছিলাম হবিগঞ্জে, আর ভাবলাম পুরনো স্মৃতিগুলোও একটু মনে পড়ে যাবে। অনেক দিন থেকেছিলাম হবিগঞ্জে, এই জন্যই ভাবলাম যে আচ্ছা যাই। আর ছেলে মেয়েরাও, ওই দিদির মেয়ে যে পারমিতা, প্রমি, ওদের দিদির 2 মেয়ে, বড় মেয়ের নাম প্রমি আর ছোটো মেয়ের নাম পারমিতা। পারমিতার সঙ্গে খুবই অ্যাডজাস্ট হতো আমার মেয়ে, ছেলেও খেলতো, কিন্তু আমার মেয়ের খুবই মিল ছিল পারমিতার সঙ্গে, ছোটো মেয়ের সঙ্গে। তারা এক বয়সের ছিল, এই জন্য খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো। এই জন্য ওরাও চাচ্ছিল যে ওদের বাসায় যেতে, তো ভাবলাম যে আচ্ছা যাই, ওদের বাসায় যাই। তো ওদের বাসায় গেছিলাম। আর নাইটি পরা যে দিদি, ওই দিদিও, আমরা একই বাসায় থাকতাম, এই বিল্ডিংটা ছিল 5 তলা, তো 2 তলায় থাকতেন নাইটি পরা যে দিদি, এই দিদি থাকতেন 2 তলায়। আর শাড়ি পরা যে এই দিদি আমার পাশের বাসা একদম, ওই যে প্রমির বললাম, প্রমি পারমিতার মা, এই দিদি আর আমি থাকতাম একদম পাশাপাশি বাসায়। আর নাইটি পরা যে দিদি, এই দিদি থাকতেন 2 তলায়। তো আমরা সবাই এত আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং ছিল আমাদের, মানে ওদের সবার সঙ্গে এত বন্ডিং ছিল, বলবো মানে প্রত্যেক দিন বিকালবেলা আমরা আড্ডা দিতাম, বিকেলবেলা ছাদে এসে। এই হচ্ছে ছাদ, স্মৃতির একটা ছাদ, স্মৃতিময় অনেক স্মৃতি জড়ানো এই ছাদের মধ্যে। আমরা অনেক বাচ্চারাও অনেক খেলাধুলা করেছে আমাদের। এরপর আমরা ওদের বাসায় খাওয়া দাওয়া করলাম। আর দিদির যে হাজব্যান্ড দাদা, উনিও অনেক অনেক সুন্দর মনের একজন মানুষ, তো আমাকেও বোনের মতোই দেখতেন উনি। তো যাই হোক, ওনাদের বাসায় আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর রওনা দিলাম আবার ঢাকার উদ্দেশ্যে। ট্রেনে উঠে পড়লাম। দেখেন এখানে ট্রেনে আমরা, অন্ধকার হয়েছিল, এখন রাত হয়েছিল তখন, প্রায় 7টা বেজে গিয়েছিল, না 7:30 জানি বেজে গিয়েছিল। তখন ট্রেনে উঠে আমি বাসায় আবার চলে আসছিলাম ঢাকা। এই মাত্র আমি বাসায় এসে পৌঁছলাম, এখন বাজে 11:40। তো মাত্র ঢুকলাম এসে। তো যাই হোক, সারাদিনের ধুলা শরীরে একদম মেখে বসে আছি। এখন স্নান টান করবো, স্নান করে ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো। তো আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করব। আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে আরেকটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে।